52 থেকে 53 ঘন্টা পর্যন্ত ট্রেনের জার্নি করে যখন আমরা জম্মু পৌঁছলাম, সেখান থেকে আমরা আরও 7 ঘন্টার জার্নি করে তবেই পৌঁছতে পেরেছিলাম শ্রীনগরে। সেখানে পৌঁছে এই নভেলা রিসর্টে আমাদেরকে দেওয়া রুমগুলো দেখে আমাদের ভীষণ মনটা আনন্দে ভরে গিয়েছিল। দুটো রুমই ছিল অসাধারণ সুন্দর এবং সিজনে এই রুমগুলোর ভাড়া কিন্তু হয় 5 থেকে 6,000 টাকা। এগুলো যদিও আমাদের ট্যুর প্ল্যানার আমাদেরকে প্রোভাইড করেছিল এবং এগুলো আমাদের প্যাকেজের সঙ্গেই ইনক্লুড ছিল। শুধু এই রুম নয়, প্রত্যেক দিনের ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল এই প্যাকেজের মধ্যে। লাঞ্চটা আমাদেরকে প্রত্যেক দিনই বাইরে থেকে করতে হতো। এখানে অনেক ধরনের ভেজ এবং নন ভেজ আইটেম ছিল, আর তার সাথে ছিল ডেজার্ট। এই রিসর্টে আমরা 2 দিন মতন স্টে করেছিলাম। পরের দিন সকালে স্নান সেরে সোজা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিইং করতে। এর জন্য নিয়েছিলাম সঙ্গে হালকা পাতলা শীতের জামা কাপড়, কারণ এখানে সেরকম খুব একটা বেশি ঠান্ডা ছিল না। যেখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়েছিল সেখান থেকে অনেকটা হেঁটে যাওয়ার পর আমরা পৌঁছেছিলাম শঙ্করাচার্য টেম্পলে। এই মন্দির 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এবং এটি সমুদ্র সমতল থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত। অনেকটা হেঁটে এখানে পৌঁছানোর পর সামনে তাকিয়ে দেখলাম অনেক লম্বা সিঁড়ি। তো মনে সাহস জুগিয়ে এই সিঁড়ি ওঠা শুরু করলাম এবং প্রায় 240টা সিঁড়ি ওঠার পরে আমরা পৌঁছে গেলাম শঙ্করাচার্য টেম্পলে। এই 240টা সিঁড়ি উঠতে সেরকম কষ্ট কিন্তু আমাদের হয়নি, কারণ আশেপাশের দৃশ্য এত সুন্দর ছিল যেটা দেখতে দেখতেই আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম। এখানে পৌঁছে যথারীতি দাঁড়িয়ে পড়লাম লাইনে, কারণ এখান থেকে সামনে বহুত লম্বা লাইন। ওই যে উপরে চূড়ার মতন দেখা যাচ্ছে ওখানটায় উঠতে হবে, আর তার জন্য অতিক্রম করতে হবে আমাদেরকে এই যে বিশাল ঘুরে ঘুরে লম্বা দেখে লাইনটা রয়েছে সেটা। এই মন্দিরের পাশেই রয়েছে ঝিলম নদী। ছোটবেলায় ঝিলম নদীর তীরে বলে একটা গল্পের বই পড়েছিলাম, আমার মনে নেই কার লেখা, কিন্তু সেই ঝিলম নদী যে সত্যি দেখতে পাবো সেটা ভাবিনি। মন্দিরে দর্শন করে ফেরার পথে উপর থেকে ডাল লেকের দৃশ্যটা অসাধারণ সুন্দর, তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না। যখন বারবার এটা ফিরে দেখব সেই দিনের কথা মনে পড়বে। এরপর ডাল লেককে এক পাশে রেখে আমরা এগিয়ে চললাম টিউলিপ গার্ডেনের দিকে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু টিউলিপ গার্ডেন ওপেন করে দেয়। পরিমহল এবং টিউলিপ গার্ডেন দুটো দেখার জন্যই এই সামনের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এটা নেহেরু মেমোরিয়াল গার্ডেনের এন্ট্রি গেট, যেটাতে আমরা ঢুকিনি। আমরা আরও পায়ে হেঁটে এগিয়ে গেলাম টিউলিপ গার্ডেনের দিকে। এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের সেকেন্ড গেট, কিন্তু আমরা ঢুকবো ফার্স্ট গেট দিয়ে। তাই আরও এগিয়ে ফাইনালি পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনে। টিকিট কততে নিয়েছিল সেটা আমার মনে নেই, বাট বাচ্চাদের এবং বড়দের সবারই কিন্তু টিকিট লেগেছিল। আর ফাইনালি এই দেখো, এই সে টিউলিপ ফুল যা দেখার জন্য এত দূর থেকে আমরা ছুটে এসেছি। শুধু আমরা কেন, দেশ বিদেশ থেকে পর্যটকরা কিন্তু এই টিউলিপ বাগান দেখতে আসে। এই টিউলিপ ফুল সারা বছরে মাত্র এই 1 মাসের জন্যই ফোটে। চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু টিউলিপ ফুল দেখা যাচ্ছে নানান রকম রঙের, আর এর পেছন দিকে রয়েছে সুবিস্তৃত পাহাড়, যার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলছে। শুধু টিউলিপ ফুলই নয়, এখানে আরও নানান রকম রং বেরঙের গাছ রয়েছে। কোনোটাতে হয়তো গোলাপি রঙের ফুল ধরে রয়েছে, কোনোটাতে সাদা রঙের ফুল ধরে রয়েছে। এগুলো হাতে আঁকা কোনো সিনারির থেকে কিন্তু কম নয়। প্রায় 32 হেক্টর জমির ওপরে থাকা এই টিউলিপ গার্ডেনকে আরও বেশি সৌন্দর্যায়িত করার জন্য এখানে কিছু কৃত্রিম ফোয়ারাও তৈরি করা হয়েছে। এই পুরো টিউলিপ বাগানটা সুন্দরভাবে ঘুরে দেখতে হলে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কমপক্ষে লাগবে, কারণ এই বাগানটা এতই বহুদূর সুবিস্তৃত যেখানে অল্প সময়ের মধ্যে এটা ঘুরে দেখা কোনো মতেই সম্ভব না। অন্য সময় কাশ্মীর আসলে হয়তো এত ভালো লাগতো না, কারণ এই টিউলিপ বাগানের সৌন্দর্যই কিন্তু আলাদা। এটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ টিউলিপ বাগান, এবং কিছুদিন আগে পর্যন্ত আমি ভাবতাম যে হ্যালো ব্রাদার সিনেমার শুটিং হয়তো এখানে হয়েছিল। পরে জানতে পেরেছি যে সেটা এটা নয়, সেটা হয়েছিল আমস্টারডামে।